এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো খুব ইন্টারেস্টিং একটা টপিক ক্লাস 11 থেকে। ক্লাস 11 হোক বা মাইক্রো ইকোনমিক্স 1, কলেজের মাইক্রো ইকোনমিক্স 1 এরও রয়েছে যে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। লেখো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এবার এখানে আমরা একটু জিনিসটার মিনিংটাকে একটু অ্যানালিসিস করব, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে? ফ্রন্টিয়ারও বলা হয়, FRONTIER, ফ্রন্টিয়ার। ভালো করে যদি আমরা শব্দগুলোর দিকে দেখি কি আছে, উৎপাদন মানে উৎপাদন জিনিসপত্র তৈরি হচ্ছে বা জিনিসপত্র দ্রব্য বা সেবা কার্য তৈরি হচ্ছে, যেখানে সেটাকে বলছি, যেখানে নয়, যেটা তৈরি হওয়াটাকে উৎপাদন বলা হচ্ছে। সম্ভাবনা, কোথায় কোথায় উৎপাদন হতে পারে সেই সম্ভাবনাগুলোকে যদি যোগ করে একটা লাইন তৈরি করি, তাকে আমরা কি বলবো? উৎপাদন সম্ভাবনা রেখা। বোঝা গেছে? বলো। যারা পরে রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করবে তাদের জন্য আমি সংখ্যাটা একবার বলছি, পজ করে করে ক্লাস লিখে নেবে। দেশের উৎপাদনের পূর্ণ নিয়োগ অবস্থায়, এবার উৎপাদন কোথায় কোথায় সম্ভব হবে আমরা কি করে বুঝবো? আমরা একবার বলছিলাম যে সংজ্ঞাটা একবার বলবো। দেশের উপাদানের পূর্ণ নিয়োগ অবস্থায় দুটি দ্রব্যের যে সমস্ত সমন্বয় দেশটি উৎপাদন করতে পারে, সেই সমন্বয়গুলি যোগ করলে যে সঞ্চারপথ পাওয়া যায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এবার বলছে যে দেশ, হয়তো ধরো ভারতের কথা ধরলাম, ভারত পশ্চিমবঙ্গে উৎপাদন করতে পারছে, মুম্বাইতে উৎপাদন করতে পারছে, তারপর ধরো ব্যাঙ্গালোরে উৎপাদন করতে পারছে। তো এই জায়গাগুলোকে যোগ করলে কি উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যাবে? না, সেটা নয়। কিন্তু কোন দেশের উৎপাদন যেখানে সম্ভব, পূর্ণ নিয়োগ অবস্থায় দুটি দ্রব্যের যে সমস্ত সমন্বয়, ভালো করে বোঝো যে প্রথমে আমাদের এখানে কয়েকটা কি লিখতে হবে? অ্যাজাম্পশন বা অনুমান লিখতে হবে। ইংলিশ ভার্সনদের জন্য আমি বলছি, the curve obtained by the adding combination of the two products that the country can produce at full employment of the country's factors of production is called production possibility curve or production possibility frontier. এইবার আমরা বুঝবো যে দুটো দ্রব্য কিছু আমরা অ্যাজাম্পশন নেব। What are the assumptions? Assumptions are, first assumption is দুটি মাত্র দ্রব্য উৎপাদিত হচ্ছে। এক নম্বরে লিখব দ্রব্য দুটি, X and Y, goods two, X and Y। ইংলিশ বাংলা দুটোই লিখছি, আমি পুরো সেন্টেন্স করে লিখছি না, যাতে তোমাদের চট করে দেখতে সুবিধা হয়, তাই ছোট্ট করে লিখছি। আমাকে বলো উৎপাদনের উপকরণগুলো কি কি আছে? মৌপিয়া মনে আছে উৎপাদনের উপকরণগুলি কি কি? বলো। আমরা জানি উৎপাদনের উপকরণ কতগুলো? চারটে: জমি, শ্রম, মূলধন, সংগঠন। এখানে আমরা যেটা শিখবো না, এখানে আমরা ধরবো যে উৎপাদনের উপকরণ একটা উপকরণই ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে শ্রম। ঠিক আছে? একটি মাত্র
উপকরণ, সেটা হচ্ছে শ্রম। only one factor, সেটা কি? লেবার। 3 নম্বর বলছে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যর অনুপাত বিভিন্ন অনুপাতে উৎপাদন করা হচ্ছে প্রদত্ত শ্রমের সাহায্যে। এক্স কম করে উৎপাদন করে ওয়াই বেশি করে উৎপাদন করা বা এক্স বেশি করে উৎপাদন করে ওয়াই কম করে উৎপাদন করা সম্ভব। এটা পরে বোঝাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, পূর্ণ কর্ম নিয়োগ। ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে দেশের, চলো, ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে দেশের, একটা লোকও বেকার নয়। এখানে যেহেতু আমরা উৎপাদনের উপকরণকে শুধু একটাই উপকরণ ধরেছি, তাই আমরা আমরা শ্রমিককেই ধরবো যে তারা কেউ বেকার নয়। তো আমাদের দেশে তো সেটা সম্ভব নয় আপাতত, সামনের কিছু বছর তো সম্ভব অবশ্যই নয়। যে আমাদের দেশে কিন্তু প্রচুর বেকারত্ব রয়েছে, ফুল এমপ্লয়মেন্ট নেই, কিন্তু এখানে ধরে নিচ্ছি যে ফুল এমপ্লয়মেন্ট। একবার বোঝো ফুল এমপ্লয়মেন্ট মানে কি। সেই ব্যাপারটা হচ্ছে সবাই কাজ করছে, তুমিও কাজ করছো, আমিও কাজ করছি, সবাই কাজ করছে। এবার ধরো, আচ্ছা একটু পরেই বোঝাই, ফুল এমপ্লয়মেন্টটা লিখে নাও। তারপরে হচ্ছে ক্রমবর্ধমান ব্যয়ের নীতি কার্যকর। এই জিনিসগুলো আমরা সহজে বুঝবো না, আমরা পড়তে পড়তে বুঝবো। ক্রমবর্ধমান ব্যয়ের নীতি কার্যকর। ক্রমবর্ধমান ব্যয়ের নীতি মানে এখানে এটা হবে ক্রমবর্ধমান ব্যয়ের নীতি, ইংলিশটা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল অফ ইনক্রিজিং কস্ট আমি পরে বোঝাচ্ছি ক্রমবর্ধমান ব্যয়ের নীতিটা কি জিনিস। তারপরে বলছে উৎপাদন প্রযুক্তির কোনরূপ পরিবর্তন ঘটছে না। লেখো উৎপাদন প্রযুক্তি স্থির। বা স্থির উৎপাদন প্রযুক্তি, এটার ইংলিশ হচ্ছে there is no change in the mode of production of the technology of the production in the society. No change in technology, ছোট করে লিখছি no change in technology। এইগুলো হচ্ছে অনুমান বা অ্যাজাম্পশন, এইগুলো ধরে নিয়ে আমরা পুরো থিওরেমটাকে দাঁড় করাবো। এটাকে থিওরেম বলে না, থিওরিটাকে দাঁড় করাবো। এতটা লেখা হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলো ধরে নিয়ে দুটো দ্রব্য উৎপাদন হচ্ছে, সেই দুটো দ্রব্যের সম্ভাবনা পয়েন্টগুলোকে আমরা জানবো, তাই তো? এক্স আর ওয়াই, ভালো করে বোঝো। ধরো ওয়াই ম্যাক্সিমাম প্রোডাকশন হচ্ছে 10, ওয়াই এর ম্যাক্সিমাম প্রোডাকশন হচ্ছে 10। আমি কি ধরেছিলাম বা বইতে কি ধরেছিল যে এখানে যতজন লেবার আছে সবাই কি করছে, কি প্রোডাক্ট, সবাই ফুল এমপ্লয়েড, সবাই কাজ করছে। তার মানে যতজন লেবার আছে সবাই কি উৎপাদন করছে,
সবাই প্রোডাকশন করছে, কারণ সবাই তো কাজ করছে। এখানে দুটোই দ্রব্য তৈরি হচ্ছে, সবাই যদি ওয়াই না করে তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম প্রোডাকশন আসবে না। কি বললাম বুঝেছো? হ্যাঁ ম্যাম। তাহলে এক্স হচ্ছে 0। এইবার যদি আমি এক্স এর প্রোডাকশন বাড়াতে চাই, এক্স এর প্রোডাকশন যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সবাই তো ওয়াই এ কাজ করছে, ওয়াই থেকে কিছু লোককে কোথায় আসতে হবে? এক্স এ আসতে হবে, ঠিক কিনা বলো? হ্যাঁ মৌপিয়া বুঝতে পারছো? সবাই ওয়াই এ কাজ করছে, ওয়াই প্রোডাকশন আছে। এবার বলছি যে এক্স এর কিছু প্রোডাকশন লাগবে, তো ওয়াই এ এক্স এর যদি প্রোডাকশন বাড়াতে যাই তাহলে ওয়াই থেকে কিছু লোককে এক্স এ আসতে হবে। তাহলে যদি এখানে 1 হয়, এক্স এর প্রোডাকশন যদি 1 হয়, ওয়াই এর প্রোডাকশন কি 10 থাকবে, না 10 এর থেকে বেশি হবে, না 10 এর থেকে কম হবে? কমে যাবে। মৌপিয়ার কি মনে হচ্ছে, কমবে না বাড়বে? বলো মৌপিয়া। কমে যাবে। এইটা আমি 9 করে দিলাম। এইবার তোমাদের যে পয়েন্ট গুলো ছিল দেখো, বলছিল একটা জায়গাতে একটা পয়েন্ট ছিল, আমি তোমাদের লেখাইনি, সেটা বলছে যে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যকে বিভিন্ন অনুপাতে উৎপাদন করা যায়। এই লাইনটার থেকেও বলছে প্রদত্ত শ্রমের সাহায্যে এক্স কম করে উৎপাদন করে ওয়াই বেশি উৎপাদন করা, এক্স উৎপাদন বা এক্স বেশি করে উৎপাদন করে ওয়াই কম করে উৎপাদন করা সম্ভব। বিশেষ করে এই লাইনটা দেখো, এক্স এর উৎপাদন বাড়িয়ে ওয়াই কে কম উৎপাদন করে এক্স এর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। মানে কি বলছে, যে ওয়াই এর প্রোডাকশন ডাউন করে ডিক্রিজ করে এক্স এর প্রোডাকশন ইনক্রিজ করা পসিবল, আদারওয়াইজ না। ঠিক আছে, বুঝলে? মানে আমি এক্স ওয়াই এর প্রোডাকশন সেম রেখে এক্স এর প্রোডাকশন বাড়াতে পারবো না, আমাকে কিছু একটা এখানে কমাতেই হবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। এখানে আসবো সম্ভবত এম আর এস, তাই তো? ম্যাম দেশে তাহলে মোট শ্রমের পরিমাণ স্থির। হ্যাঁ, শ্রমের পরিমাণ স্থির, স্থির, হ্যাঁ ঠিক বলেছো। এখানে আমি এটা লিখছি এম আর টি। এম আর টি এর ফুল ফর্ম তোমরা নিচে লিখে রাখো, এম আর টি মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন বাংলাতে কি বলবো? রূপান্তরের প্রান্তিক হার। ঠিক আছে, রূপান্তরের প্রান্তিক হার মানে এখানে এক্স এর 1 ইউনিট ইনক্রিজ করার জন্য ওয়াই এর কত ইউনিট ছেড়ে দিতে হচ্ছে। কি বলছি, এক্স এর 1 ইউনিট বাড়ানোর জন্য এক্স এর ওয়াই এর কত ইউনিট ছাড়তে হচ্ছে? বলো কত ইউনিট ছেড়েছে? এক্স 1 ইউনিট। এরপরে আচ্ছা, এরপরে ধরো এটা 2 হলো আর এটা হয়ে গেল 7। এবার আমাকে বলো এখানে প্রোডাকশন কত বেড়েছে, এক্স এর প্রোডাকশন কত বেড়েছে? 1 থেকে 2 প্রোডাকশন কত বেড়েছে? কিন্তু এখানে কত কমেছে? 2 কমেছে। আমরা পুরোটা লিখে নিচ্ছি, তারপরে আরেকটা অ্যাজাম্পশন বোঝাবো। এখানে একটা একটা আচ্ছা এটা লিখেছো তোমরা, এই পার্ট এটা লিখে নিয়েছো? হ্যাঁ ম্যাম। মৌপিয়া লিখেছো? হ্যাঁ ম্যাম। তাহলে মুছে দিলাম। হ্যাঁ, এইবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 3 4। তো আমাদের এখানে এর পরে হবে 7, 7 পর 4, 4 পরে 0। এইবার দেখো তাহলে এখানে কত কমেছে, এটাতে কত কমেছে? ম্যাম 3। তারপরেরটা 4। আমরা একটা জায়গাতে এখানে তার মানে বোঝো, যে আমি যখন এখানে প্রথম ইউনিটটা তৈরি করছি তখন কিছু লেবার নিয়ে গিয়ে আমি এখানে একটা ইউনিট এক্সট্রা তৈরি করে ফেলছি।
কিন্তু তার পরেরটা করতে গিয়ে এখানে আমাকে কতগুলো প্রোডাকশন ছেড়ে দিতে হয়েছে? দুটো। তার মানে বেশি লেবার আমাকে এইদিকে নিয়ে যেতে হয়েছে। আগে যতগুলো নিয়ে গিয়েছিলাম তার থেকে বেশি লেবার নিয়ে যেতে হয়েছে। কিন্তু বেশি নিয়ে যাওয়াতেও তো সেই এক ইউনিটই ব্যাপার। ইউনিট বেড়েছে কিন্তু এখানে কমেছে অনেকটা করে। আমি কি বলছি, আবারও বলছি, যে এখানে প্রোডাকশন 1 ইউনিট করে বানাতে গিয়েও লেবার বেশি নিয়ে যেতে হচ্ছে। লেবারকে যদি নিয়ে যেতে হয় তাহলে লেবারের খরচাও বেশি হবে, মানে যে মালিক লেবারকে মজুরি দিচ্ছে বা ওয়েজটা দিচ্ছে তাকে বেশি টাকা ওয়েজ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার বোঝো এখানে আমাদের যত এখানে প্রোডাকশন বাড়ছে তত খরচ কি হচ্ছে হচ্ছে বাড়ছে না কমছে? বাড়ছে। মানে ক্রমবর্ধমান হারে বাড়ছে। এমনিতে ধরো প্রোডাকশন করছি, বেশি খরচা তো বেশি হবেই, কিন্তু তুলনামূলক ভাবে মানে আগের তুলনায় বেশি বাড়ছে, বেশি হারে বাড়ছে, তাই তো? এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। মানে এখানে ধরো একজন লেবারকে দিলে এখানে একটা উৎপাদন হচ্ছিল, কিন্তু এখানে দু নম্বরটা তৈরি করতে গিয়ে এখানে দুজন লেবারকে নিয়ে চলে আসতে হচ্ছে, তো দুজন লেবারের টাকা দিতে হচ্ছে। তো এইটা আমাদের ক্রমবর্ধমান ব্যয়ের নীতি, বোঝা গেল? ইনক্রিজিং কস্ট প্রিন্সিপাল বা ইনক্রিজিং কস্ট রুলটা মেনে চলছে, ক্রমবর্ধমান ব্যয়ের নীতি মেনে চলছে। একটা একটা আমাদের ছিল, অ্যাজাম্পশন ছিল, তাই তো? হ্যাঁ। ওকে, এইবার তাহলে প্রান্তিক ব্যয়টা কি? প্রান্তিক, হ্যাঁ বলছি। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম, কি বললে? মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন, প্রান্তিক পরিবর্ততার হার, না রূপান্তরের প্রান্তিক হার কাকে বলে? এই প্রান্তিক শব্দটা না, মানে যদি ইকোনমিক যত বছর পড়বে তত বছর এই শব্দটা তোমাকে, প্রান্তিক শব্দটা তুমি যতদিন ইকোনমিক্স পড়বে ততদিন পেছনেই পড়ে যাবে, যে সবকিছুতেই প্রান্তিক, সবকিছুতেই প্রান্তিক। মার্জিনাল, মার্জিনাল মানে কি? হ্যাঁ, মার্জিনাল মানে হচ্ছে যে আমরা এক একক কিছু করার জন্য অন্যদিকে কতটা এক্সট্রা কিছু করতে হচ্ছে। अच्छा एक चीज करने के लिए कितना कुछ करना पड़ता তো আমার এখানে কি হচ্ছে, এখানে এক ইউনিট এক্স এক্সট্রা প্রোডাকশন করার জন্য ওয়াই কত ইউনিট ছাড়তে হচ্ছে। ঠিক আছে, এটা কি হচ্ছে? মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন, তাই তো? আমরা অন্য অন্য অনেকগুলো জিনিস দেখবো মার্জিনালের উপর, কিরকম? যেমন যে 1 ইউনিট প্রোডাকশন এক্সট্রা করার জন্য কত খরচা হতে পারে, 1 ইউনিট এক্সট্রা বিক্রি করার জন্য কত টাকা এক্সট্রা ইনকাম হতে পারে। বুঝছো কি বললাম? সবকিছুতেই মার্জিনাল দেখবো, প্রান্তিক আমরা সবকিছুতে দেখবো। এখানের প্রান্তিকের মিনিংটা হচ্ছে যে 1 ইউনিট এক্সট্রা এক্স প্রোডাকশনের জন্য ওয়াই কত ইউনিট ছাড়তে হচ্ছে। বুঝতে পেরেছো? তাকে আমরা কি বলছি? প্রান্তিক পরিবর্ততার হার বা প্রান্তিক রূপান্তরের হার। দুজনেই বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ ম্যাম। এইবার আমরা এখানে প্রান্তিক পরিবর্তনের হার কি দেখছি? বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। এইবার আমরা ছবিটা আঁকবো, ঠিক আছে? मैं बोल दीदी কি? ঠিক বলি হ্যাঁ, ঠিক বলি আপনার দিদি ফটো তুলে আমি বাড়ি যাবো তুই কাজ কর, হয়ে গেছে সব কটা, একটা হয়ে গেল একটা আপনার থেকে বলেন অন্য কিছু প্র্যাকটিস কর। ওয়াই এর দিকে 10টা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9
अंदर चल रहा है अभी। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই দিকে কতগুলো লাগবে? 1 2 3 4। মোটামুটি আমরা ইকুয়াল পার্টে করলাম, ঠিক আছে? গ্রাফ পেজে করতে লাগবে না। তো প্রথম পয়েন্ট আমরা কি পাবো? 0 10। এখানে 0 আর 10, এই পয়েন্টটা হচ্ছে এ, আমি y অ্যাক্সিস এর উপর পেয়েছি। পরেরটা আমরা কি কি পয়েন্ট পাচ্ছি? 0 10, তারপরেরটা হচ্ছে 2 1 9 1 9, তারপরেরটা হচ্ছে 2 8 7, তারপরেরটা হচ্ছে 3 4, তারপরেরটা হচ্ছে 4 0। তাই তো? তাই তো, দেখো এই পয়েন্টগুলোকে আমি এইভাবে লিখেছি, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। মৌপিয়া বুঝেছো? হ্যাঁ ম্যাম। এবার আমরা পয়েন্টগুলো খুঁজবো। 0 10 আমরা পেলাম, 1 9 এখানে হচ্ছে 1, আর 9 হচ্ছে এখানে। তারপরেরটা কি? 2 7। এটা হচ্ছে 2 7, তারপরেরটা 3 4, खाने की जरूरत তারপরেরটা কি? 4 0। কি করলাম আমরা? এই পয়েন্টগুলোকে জয়েন করে দিলাম। আমরা কি করে দিয়েছি? জয়েন করে দিয়েছি। জয়েন করে দিয়ে আমরা কি পেয়েছি? এই এ থেকে ই পর্যন্ত এইটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। বোঝা গেছে? এবার এই কার্ভটার বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে যেটাকে আমাদের বুঝতে হবে। প্রথম বৈশিষ্ট্য কি? এই কার্ভটা দেখতে কেমন? তোমাদের কি মনে হচ্ছে কেমন দেখতে কার্ভটা? কার্ভটা কেমন দেখতে? कौन सा এই नीचा কার্ভটা ट्रायंगल जैसा थोड़ा না, শুধু এই কার্ভটা, अच्छा ये कर এই কার্ভটা। आई आई इसे क्या बोलते हैं बोलिए यार তোমাদের কি মনে হচ্ছে কেমন দেখতে? आई फोटो অবতল আকৃতির। दो আর ये দুটো, तेरा এটা নিচের দিকে নামছে, মানে নিম্নমুখী। আর একটা। হ্যাঁ, এইটা আমরা লিখি কোন দিক থেকে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে লিখি। बाय बाय হুম, लेफ्ट टू राइट লেফট টু রাইট। যখন লেফটে আছে তখন এ, যখন রাইটের দিকে যত যাচ্ছি তখন তখন কি হচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা লিখবো উৎপাদন সম্ভাবনা রেখা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। ये सब निम्नमुखी तो मैं Production possibility curve is downward sloping left to right এবং উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল। Production possibility curve is concave to the origin। क्या वो দুটো এই কার্ভটা দু রকম, একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং মানে নিম্নমুখী, আর একটা কি বললাম? কনকেভ। কনকেভ মানে হচ্ছে অবতল। এইবার নিম্নমুখী হওয়ার কারণ কি? ডাউনওয়ার্ড হওয়ার কারণ কি? ডাউনওয়ার্ড হওয়ার একটা কারণ হয়, একটাই কারণ হয়। আমরা সেই কারণের অনেক কারণ খুঁজবো। মেন কারণ হচ্ছে
ইনভার্স রিলেশন বিটুইন প্রোডাকশন অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে বাংলাতে বললে এক্স এবং ওয়াই এর উৎপাদনের ব্যস্ত সম্পর্ক, এক্স এবং ওয়াই এর উৎপাদনের ব্যস্ত সম্পর্ক। এই ম্যাম নিম্নমুখী হওয়ার অর্থ কি ঋণাত্মক ঢাল? হ্যাঁ, ঢাল ঋণাত্মক, আমরা ঋণাত্মক ঢাল বলতে পারি। ইংলিশে এটাকে নেগেটিভলি স্লোপড বলা হয়, নেগেটিভলি স্লোপ। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক, তাই জন্য এটা আমাদের কি হচ্ছে, নেগেটিভ রিলেশন হচ্ছে বা নিম্নমুখী হচ্ছে, ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে। এই ঠিক আছে করে দেবো না। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা ডাউনওয়ার্ড স্লোপিং এর কারণ হচ্ছে কি নেগেটিভ রিলেশন। যে কোনো সময় যখনই নেগেটিভ রিলেশন পাবো, তখন নেগেটিভ রিলেশন বা ইনভার্স রিলেশন, তখনই আমরা দেখবো কি ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপড কার্ভ পাবো। আর একটা জিনিস আমরা কি বলেছি, কিরকম দেখতে, অবতল বা কনকেভ। এটার কারণটা হচ্ছে যখন দেখো এক্স যখন বাড়ছে একটা একটা করে, ওয়াই কে তখন কি করতে হচ্ছে, দুটো দুটো করে ছাড়তে হচ্ছে, সরি দুটো দুটো করে না, বেশি বেশি করে ছাড়তে হচ্ছে। তাই জন্য কি হচ্ছে, এটা অবতল হচ্ছে। এটার কারণ হচ্ছে ক্রমবর্ধমান ব্যয়ের নীতি। এইটার কারণ হচ্ছে কারণ। ঠিক আছে, এবার তোমাদের বইতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। অপরচুনিটি কস্ট নিয়ে লিখেছে কি, না অপরচুনিটি কস্ট নিয়ে লেখেনি। প্লাস্টিক এইবার আমাদের সুযোগ ব্যয়টা এখানে বলেনি, কিন্তু আমি সুযোগ ব্যয়টা বোঝাবো। সুযোগ ব্যয় হচ্ছে, লেখো, একটি দ্রব্য উৎপাদন, একটি দ্রব্য, দেখো একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্য উৎপাদনের যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। একটি দ্রব্য উৎপাদন করার জন্য অন্য দ্রব্য উৎপাদনের যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মানে এক্স উৎপাদনের জন্য ওয়াই কে ত্যাগ স্বীকার করতে হচ্ছে, ওয়াই এর প্রোডাকশনের ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যতটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে, যতটা কমানো হচ্ছে, সেটাই সুযোগ ব্যয়। মানে আমরা এখানে প্রান্তিক রূপান্তরের হার বা রূপান্তরের প্রান্তিক হার যেটা দেখছিলাম, সেটাই সুযোগ ব্যয়। সবাই বুঝেছো? এইবার আমাদের যদি এটা এইরকম হতো, তোমাদের এতটা থাক, ওটা আমি নেক্সট দিন বলবো। তার আগে যেটা বলি, ধরো উৎপাদন ধরো এইরকম কোনো জায়গাতে হচ্ছে, এটা নাম দিলাম এফ, কোনো এফ পয়েন্টে উৎপাদন হচ্ছে, মানে তখন পর্যন্ত দেখো এটা কতটা, এক্স একটা উৎপাদন হচ্ছে, ওয়াই চারটে উৎপাদন হচ্ছে। এইটাকে দক্ষতম উৎপাদন বলবো না, এফ বিন্দুতে উৎপাদন লভ্য কিন্তু দক্ষ নয়। মানে দক্ষতম নয়, দক্ষতম মানে যারা উৎপাদন করছে শ্রমিকরা আরো খেটে বা
প্রোডাকশন ঠিকঠাক হলে হয় বিতে হতো, নয় ডিতে হতো, নয় সিতে হতো। কি বলছি, উৎপাদনটা বাড়তো, বেড়ে এদিকে হয় এদিকে আসতো, নয় এদিকে আসতো, নয়তো দুটোই বেড়ে সিতে আসতো, যাই হোক যে কোনো একটা পয়েন্টে যেত। কোথায় উৎপাদন হতো? উৎপাদন সম্ভাবনা রেখার উপর। এ বি সি ডি ই প্রতিটি বিন্দুতেই উৎপাদন দক্ষতম উৎপাদন হচ্ছে, বা শ্রমিক নিয়োগের দক্ষতা মানে একদম ঠিকঠাক ভাবে উৎপাদন হচ্ছে। আচ্ছা, আমরা যদি ইংলিশে বলি, on point F is not efficient. Production on point F is not efficient. On points A, B, C, D, E all are efficient point of production. এগুলো efficient মানে এখানে একদম দক্ষতম হচ্ছে। কিন্তু ধরো এখানে একটা পয়েন্ট লিখছি H is not attainable, মানে অলভ্য। অলভ্য বিন্দু মানে এইচে প্রোডাকশন করাটা পসিবলই নয়। কেন? কারণ এখানে কি হচ্ছে, যারা কাজ করে তারা ম্যাক্সিমাম প্রোডাকশন দিয়ে ফেলেছে, তারপরে আর এখানে পসিবল নয়। কখন পসিবল হতে পারে? টেকনোলজিক্যাল কোনো ইমপ্রুভমেন্ট হতে পারে, অথবা লেবারদের দক্ষতা বৃদ্ধি হতে পারে। যে ধরো কোনো লেবার কিছু টেকনিক শিখলো কাজ করার, নতুন টেকনিক, যাতে তাড়াতাড়ি প্রোডাকশন হয়ে যাচ্ছে, উৎপাদন বেশি হচ্ছে। বিভিন্ন কারণে এইচ পয়েন্টে আমরা অ্যাটেন্ড করতে পারি, কিন্তু মেনলি হচ্ছে এইচটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না, অলভ্য বিন্দু। এই পয়েন্টগুলোতে সব থেকে ভালো প্রোডাকশন হবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এই কার্ভের ডান দিকে অবস্থিত কোনো বিন্দুতেই উৎপাদন সম্ভব নয়। কখন সম্ভব হতে পারে? টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট, আরো বেশ কিছু আছে, সেটা আমি নেক্সট দিন যদি আলোচনা করে দেওয়া যায়, কয়েকটা ছোট ছোট ব্যাপার আছে। এইবার যেহেতু কি বলছে, এই কার্ভটা আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এর চেঞ্জেস, ওয়াই এর চেঞ্জেস দেখতে পাচ্ছি। এক্স এর বৃদ্ধির জন্য ওয়াই কমে যাচ্ছে, সেটা আমরা এই কার্ভ দিয়ে দেখতে পাচ্ছি। তাই এটাকে আমরা আরেকটা নাম দিচ্ছি কি, এটার নাম হচ্ছে রূপান্তর রেখা। কারণ একটা দ্রব্য আরেকটা দ্রব্যতে রূপান্তর হচ্ছে, তাই না? প্রথমে তো ওয়াই বেশি ছিল, ওয়াইতেই আস্তে আস্তে এক্স এর রূপান্তর হচ্ছে, কারণ ওয়াই এর লেবার গুলোই এসে এক্স এ কাজ করছে। তাই এটাকে রূপান্তর রেখাও বলা হয়। বা ইংলিশে এটাকে যদি বলা হয় প্রোডাক্ট ট্রান্সফরমেশন কার্ভ। ইংলিশটা লিখে রাখো যারা ইংলিশ লিখছো, প্রোডাক্ট ট্রান্সফরমেশন কার্ভ। বোঝা গেছে? ম্যাম, তাহলে ওয়াই কে 1 ইউনিট কমানোর পরে যে শ্রমের যে সাশ্রয়টুকু হলো, ওই শ্রমটাতেই এক্স উৎপাদন করা হয়েছে। হ্যাঁ। এবার আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই অনুপাতটা কিরকম যাচ্ছে। দেখ, আমাদের সব ক্ষেত্রেই আমরা এক্স এর এইদিকে যদি এক্স কে আমরা পরে অনুপাতে রাখি, যে এক্স কত বেড়েছে, ধরো ওয়াই ইজ টু ওয়াই এর পরিবর্তন আর এক্স এর পরিবর্তন, যদি এই অনুপাতটা যদি বের করার চেষ্টা করি, প্রথমে ওয়াই এর পরিবর্তন কত, 1, এক্স এর পরিবর্তন কত, 1, তারপরেরটা ওয়াই এর পরিবর্তন কত, 2, এক্স এর পরিবর্তন কত, ওয়াই এর পরিবর্তন দেখো, এক্স এর ওয়াই এর পরিবর্তন 2, এক্স এর পরিবর্তন 1, আবার ওয়াই এর পরিবর্তন কত হয়েছে, 3, এক্স এর পরিবর্তন হয়েছে 1।
এখানে পরিবর্তন 4 1, এক্স গুলো হচ্ছে 1 1 1 1, কিন্তু ওয়াই গুলো বাড়ছে। এইটাকে আমরা কি বলছিলাম, যে অনুপাতটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই অনুপাত দেখেই আমরা বলছিলাম যে কি বাড়ছে, ক্রমবর্ধমান ব্যয়ের নীতি কার্যকর হচ্ছে। বোঝা গেল? বলছে উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে ঢালের মানই হবে ওই বিন্দুতে রূপান্তরের প্রান্তিক হার। এই বিন্দুতে ঢাল, যদিও ঢাল সম্পর্কে তোমরা পরে পড়ো, এখন আপাতত জানতে হবে না, শুধু লেখাটা লিখে রাখো। কারণটা হচ্ছে ঢাল বোঝাতে গেলে এখন অনেকটা সময় লাগবে, ছেড়েও এখন বুঝতে পারবেও না, একটু সময় লাগবে ঢাল বুঝতে। ঠিক আছে, আমরা চাহিদা রেখা যখন করবো ঢালটা ভালো করে বুঝবো। লেখো উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে, উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে ঢালের মানই হবে ওই বিন্দুতে দ্রব্যের রূপান্তরের প্রান্তিক হার। আমি একটু সহজ করে বলে দেওয়ার চেষ্টা করব। রূপান্তর কতটা হচ্ছে, রূপান্তরের প্রান্তিক হারটা আমরা একটু আগে বুঝেছি তাই না, যে রূপান্তর হচ্ছে ওয়াই চেঞ্জেস, ওয়াই কমছে, এক্স বাড়ছে, এটাকে রূপান্তর বলছি। রূপান্তরের প্রান্তিক হার মানে 1 ইউনিট বাড়ার জন্য এখানে ঠিক কতটা বাড়ছে, এটা রূপান্তর, রূপান্তরের প্রান্তিক হার। এবার বলছে প্রত্যেকটা বিন্দুতে ঢাল, ঢালটা আমি আবারও বললাম ঢালটা আমরা পরে বুঝবো। ঢালটা কি জিনিস আমরা পরে বুঝবো, কারণ এখন সত্যিই বোঝাটা সম্ভব নয়, কারণ তোমরা এখনো অতটা জিনিস বোঝোনি, এখানে অনেক রকম জিনিস দিয়ে বোঝাতে হবে। তো যাই হোক, এই লাইনটা লিখেছো, ইংলিশ যারা তারা লেখো the value of the slope of at point on the production possibility curve will be the marginal rate of conversion of transformation বলা ভালো transformation at that point. marginal rate of transformation টাই হয়ে যাচ্ছে প্রান্তিক কি বলে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল। উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল, তারপরে আমরা অনেকগুলো জিনিসের ঢাল আস্তে আস্তে দেখব। চলো, আমি আপাতত এখানে তোমাদেরকে পড়ালাম উৎপাদন সম্ভাবনা রেখা। তোমাদের কাছে বই আছে, বইটা একটু পড়ো, পুরোটাই পড়বে, 1.4 পুরোটাই পড়বে। তারপরেও যদি কোনো লাইনে অসুবিধা থাকে আমাকে বলো। আমি উৎপাদন সম্ভাবনা রেখা পুরোটাই পড়লাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।